এটি হচ্ছে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে বড় সীমাবদ্ধতা। সেনাবাহিনীর দিকে আঙুল তুললে কেউ ভালো থাকবেন না। এদিকে সার্জিস হাসনাত ডক্টর ইউনূস ও সেনাপ্রধানকে আলটিমেটাম দিয়ে কঠিন বিপদে পড়ে। গভীর রাতে দেশের অবস্থা আবারও ভয়াবহ হয়েছে। শিক্ষার্থীদের উপর ভয়াবহ প্রভাব পড়ে, একে একে সবাই গ্রেপ্তার হচ্ছে। শয়তান সরানোর ঔষধ হচ্ছে যেভাবে হাসিনাকে সরানো হয়েছে। এখন হাসিনাকে সরাতে 1500 জীবন দিতে হয়েছে। আসিফ নজরুলদেরকে সরাতে হলে 1500 জীবন দিতে হবে না, 1500 মানুষকে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এমনভাবে দাঁড়াতে হবে যে আজকে ডাকিয়ে কালকে ভুলে গেলে হবে না, প্রতিনিয়ত লেগে থাকতে হবে, তাদের জীবনকে হারাম করে দিতে হবে প্রফেসর ইউনূসকে, যে আপনি এই লোকগুলোকে সরান। সার্জিস আলমের নেতৃত্বে ঢাকা মহানগরের মধ্যে লক্ষ লক্ষ জনতা দল নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিক্ষোভ মিছিল হয়েছে। এত লক্ষ লক্ষ জনতা সার্জিস আলমের ডাকে রাজপথে নেমে এসেছে। আরে ভাই দূর রাখেন, কিসের লক্ষ লক্ষ জনতা? এর থেকে লজ্জাজনক কি হতে পারে? তাদের কাছে এখন পুলিশ আছে, তাদের কাছে এখন আর্মি আছে, একটা গ্রুপ আছে যে আতঙ্কবাদী যে ঘটনাগুলো থাকে অথবা সন্ত্রাসী হামলার যে ঘটনাগুলো থাকে, আমার অপছন্দের দেশ অপছন্দের ব্যক্তির সাথে ঘটলে আমরা খুব এনজয় করি। তবে এই ধরনের মস্তিষ্ক, এগুলোই উগ্রবাদ মস্তিষ্কের অন্তর্ভুক্ত। ভয়াবহ জঙ্গি হামলা হয়ে গেল মাত্র 2 থেকে 3 দিন আগে। আর এই ঘটনার পর এই হামলাটির ব্যাপারে পাকিস্তানপন্থী একটা গোষ্ঠী এটার দায় স্বীকার করেছে। আওয়ামী লীগ হয়ে গেছে মানে আলু, মানে আলু হচ্ছে সব তরকারিতে খাটে, মানে কোনো তরকারি না পেলে আলু দিয়ে দাও। আওয়ামী লীগকে এখন আলু বানাই ফেলছে সবাই, মানে কিছু হলেই আওয়ামী লীগের দোষ, মানে আওয়ামী লীগকে করতে হবে, আওয়ামী লীগের বয়সার চারিদিকে আলু হিসাব। যিনি শৈশব থেকে ছাত্রলীগ করতেন, শেখ হাসিনার চেহারায় মমতাময়ী মায়ের চেহারা যেমন দেখেছেন, স্বৈরাচারী ফ্যাসিজমের চেহারাও তিনি দেখেছেন। যে মাথাটার মধ্যে হাত দেয় তার কথাটা যখন তখন রাজি হয়ে যায়। 3 দিন আগে দিল এক বক্তব্য। হ্যাঁ, প্রতিনিয়ত অনেকের বক্তব্য এখন সামনে আসছে এবং তাদের বক্তব্যের মাধ্যমে অনেকে হুমকিও পাচ্ছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে সমন্বয়করা অনেক কথা বলেন এবং তাদের কথা থেকে অনেকের উপর প্রভাবও পড়ে। দর্শক শ্রোতা, দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়েছে। আপনারা দেখেছেন যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়, এক দল আরেক দলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এইদিকে ডক্টর ইউনূস, সমন্বয়ক, উপদেষ্টা, তাদের উপর প্রভাব পড়ে। গাইজ, সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ কি বলেছেন এবং সেনাপ্রধান কি পদক্ষেপ নিচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে, মানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই একটি ভিডিওতে। দেশের আপডেট নিউজগুলো আপনারা দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে আপনাদের জন্য যে ইম্পর্টেন্ট নিউজগুলো রেডি করেছি সেই বক্তব্যগুলো আগে দর্শকরে দেখে আসি। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না। ধরনের সাবধান বাণীর পরও যখন ছাত্র নেতারা দেশের বড় নেতা হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, তখন সেনাপ্রধান কিন্তু ভারতের নির্দেশমত পদক্ষেপগুলি নিতে শুরু করেছেন। কখনো ভেবে দেখেছেন বাংলাদেশের রাশিয়া যুদ্ধ জাহাজ কেন এবং বাংলাদেশের অভ্যন্তরে বিনা বাধায় আরাকান আর্মি ঢুকে পড়লো, তাদের পতাকা নিয়ে উৎসবে মেতে উঠলো, আর এগুলোর পেছনে কার ইশারা রয়েছে বুঝতে পারছেন কি? এতটুকু শুনেই বাংলাদেশের কিছু সাধারণ মানুষ কমেন্টে ঢুকে বলবেন বাজে খবর, ভারত তার নিজের দেশের জঙ্গি হামলা সামলাতে ব্যর্থ, বাংলাদেশ নিয়ে পড়ে আছে। কেউ কেউ বলেন ভারতীয়দের বাংলাদেশ নিয়ে এত কিসের মাথা ব্যথা, আরো কত কি। আসলে বাংলাদেশ নিয়ে ভারতেরই তো মাথা ব্যথা থাকার কারণ বাংলাদেশ শুধু প্রতিবেশী দেশ নয়, বাংলাদেশে ভারতের প্রচুর প্রকল্প এবং ইনভেস্ট রয়েছে। আর যারা বলে যে বাংলাদেশ আমাদের, আমরা যা খুশি করব, তারা হলো সেই রাজাকারের রক্তবীজ, যারা এখন মরিয়া হয়ে উঠেছে 1971 বদলা নিতে। কারণ এই সময়টা তাদের কাছে প্রথম না হলেও শেষ সুযোগ। কারণ ভোটের পর ক্ষমতায় যদি কোনো নির্বাচিত সরকার আসে, সেটা বিএনপি বা আওয়ামী লীগ, তারা 1971কে মুছে দিতে পারে এমন কোনো শক্তিকে সাহায্য করবে না। তাই আইএসআই এখন মরিয়া হয়ে উঠেছে যে কোনো ভাবে 1971 বদলা নিতে। ওনারা বলতেছেন যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। সেই জন্য আইএসআই সারা বাংলাদেশে হাজার হাজার ট্রেনিং ক্যাম্প তৈরি করে প্রশিক্ষণ দিচ্ছে এবং বাংলাদেশের সমস্ত অঞ্চল থেকে 20 লক্ষ যুবক সেই ক্যাম্পে ট্রেনিং নিচ্ছে। তাদের লক্ষ্যই হলো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের গুপ্ত হত্যা করা, সংবিধান এবং সরকারকে অস্বীকার করে ইসলামিক খিলাফতের ঘোষণা দেওয়া হবে।
এটি বাংলাদেশের ইন্টেলিজেন্স রিপোর্ট ভারতের নয় এবং এসব অনেকটাই প্রকাশ্যে করা হচ্ছে। আর এখানে অনেকেই বলতেই পারে বাংলাদেশ তো পাকিস্তানের থেকে বহু আগে পাওনার টাকা চেয়েছে এবং ক্ষমা চাইতে বলেছে। এগুলি ভাওতা। আসলে বাংলাদেশের এইসব উপদেষ্টারা জানেই না যে পাকিস্তান এর আগে 3 বার ক্ষমা চেয়েছে। ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান করে শেখ হাসিনা সরকারের পতনের পর আর্মির ভূমিকা নিয়ে আমরা অনেকেই অনেক ধরনের আলোচনা করেছি, অনেকেই সমালোচনা করেছি। আর্মির চোখের সামনে ধানমন্ডি 32 ভেঙে ফেলা হয়েছে, বঙ্গবন্ধুর মোরাল এবং মুক্তিযুদ্ধের অনেক মোরাল ভেঙে ফেলা হয়েছে, আর্মি কিছু করে নাই। আমরা এই নিয়ে অনেক তীব্র সমালোচনা করেছি যে বাংলাদেশের আর্মি কি করছে, একটা পক্ষের হয়ে কাজ করছে এবং একটা পক্ষকে সুবিধা দিচ্ছে। এবং আমরা 5ই আগস্টের পরবর্তী সময় এটাও দেখেছি অনেক আর্মি সৈনিক সমন্বয়কদেরকে কাঁধে নিয়ে মার্কিং করেছে, এটাও আমরা দেখেছি, এটা নিয়েও সমালোচনা করেছি। এদেরকে ওই রকম সম্মানের পর্যায়ে রেখেছিল বাংলাদেশ আর্মি। কিন্তু 7-8 মাস পরে বাংলাদেশের পরিস্থিতি কি সকল জায়গায় লক্ষ্য করেন। এই সমন্বয়করা যে সম্মানের জায়গায় ছিল, ছিটাফোটা এখন আছে সম্মানের জায়গায়। আর্মিদের সাথে বাচ্চা বাচ্চা ছেলে বেয়াদবি করতেছে, আর্মিদের প্রাপ্য সম্মান আর্মিদেরকে দিচ্ছে না। আর্মিরা সকল দিক দিয়ে কোণঠাসা হয়ে পড়ছে। সেই কারণে আর্মিরা বুঝতে পেরেছে যে এদেরকে লাই দিয়ে মাথায় তোলা ভুল হয়েছে। এখন যেখানেই অরাজকতা হচ্ছে, যেখানেই মব হচ্ছে, আর্মি গিয়ে সঠিক অ্যাকশন করতেছে। এবং সুনামগঞ্জে দেখলাম বিএনপি এবং জামাতের অনেক লোক যখন অরাজকতাতে জড়িয়ে পড়েছে, সেখানে আর্মি একজন গিয়ে বলতেছে এখান থেকে চলে যান, পিস্তল ইজ লোডেড, মানে তার পিস্তল লোড আছে আর পিস্তলটা এমনি ইউজ করতেছে না আর্মি। আপনাদের হাতে লাঠি দেখবো, আপনাদের হাতে কোনো ধরনের কিছু দেখবো, অপ্রীতিকর ঘটনা ঘটাবেন, আমরা বসে থাকবো না। সে জামাত হোক, সে বিএনপি হোক, সে আওয়ামী লীগ যে দলেরই হোক না কেন। তাই তো আমরা আর্মিদের কাছে আশা করছি আর্মিরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল হবে না। আর্মিরা হবে বাংলাদেশের আপামার জনতা, সকলের হয়ে কাজ করবে। দেশের মধ্যে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত করা যায় সেই লক্ষ্যে কাজ করবে আর্মি। আর বাংলাদেশে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা যায় সেই লক্ষ্যে কাজ করবে আর্মি। এখন সেই লক্ষ্যের দিকেই কিন্তু আর্মি ধাবিত হচ্ছে। একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করছে বাংলাদেশ আর্মি। এবং বাংলাদেশের যে পরিস্থিতি, বেগতিক অবস্থা, সেটাও কিন্তু ঠিক করার চেষ্টা করছে। আওয়ামী লীগের প্রোগ্রাম করবে, আওয়ামী লীগ রাজপথে তাদের প্রোগ্রাম করে জনগণের দুর্ভোগ না করলেই হলো। আপনারা আপনাদের প্রোগ্রাম করবেন। দর্শক, আওয়ামী লীগ নাকি প্ল্যান করছে দেশের মাঝেই একজন নেতা, একজন মুখপাত্র খুঁজে বের করার, যার দায়িত্ব থাকবে দলকে গুছিয়ে নেয়ার। বিদেশে থাকা বিভিন্ন নেতা এবং দেশের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে বিবিসি বাংলা এমন তথ্য দিয়েছে আজ। বিবিসি বলছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর নানা রকমের চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বিবিসির যে ধরনের কথা হলো তাতে অনেক বিষয় উঠে এসেছে। আওয়ামী লীগ কি আদৌ পারবে ফিরে আসতে, ঘুরে দাঁড়াতে? সেই প্রশ্নগুলো সামনে চলে আসছে। কি বলল বিবিসি, কোন কোন পয়েন্টে আওয়ামী লীগ তাদের মতামত ব্যক্ত করলো, সেই আলোচনাগুলো করবো এই ভিডিওতে। ছিলাম আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে এবং দেশের মাঝেই একজন মুখপাত্র নিয়োগের চিন্তা করছে এবং সেই চিন্তা করতে গিয়ে তারা নানা রকমের সমস্যার মধ্যে পড়ছে। আওয়ামী লীগ কি ভাবছে? বিবিসি বলছে দেশের ভিতরে এমন একজন নেতাকে খুঁজছে আওয়ামী লীগ, যিনি দেশের ভিতরে থেকে সশরীরে নেতৃত্ব দিতে পারবেন। কিন্তু গণ অভ্যুত্থানের পরের বাস্তবতা কি? গণ অভ্যুত্থানের পরের বাস্তবতা হচ্ছে নেতাকর্মীরা সব পালিয়ে রয়েছেন, প্রাণ ভয়ে রয়েছেন, জেল জুলুমের ভয়ে রয়েছেন এবং বহু নেতাকর্মী জেলে রয়েছেন। এরকম বাস্তবতায় একজন সঠিক ব্যক্তিকে, যিনি কিনা আবার দেশে আছেন, যার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই, সেরকম নেতাকে খুঁজে পাওয়াটা খুব মুশকিল। এই মুহূর্তে আওয়ামী লীগ কি করছে? ঝটিকা মিছিল করছে। ঝটিকা মিছিল আওয়ামী লীগের বিদেশে থাকা নেতারা বিবিসিকে বলেছে যে সামনে ঝটিকা মিছিল আরো বাড়বে, তীব্র হবে। কিন্তু ঝটিকা মিছিল দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা সম্ভব হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। ঝটিকা মিছিল কতটুকু হতে পারবে, সরকার কতটুকু করতে দেবে, পুলিশ এগুলোকে আদতেও টলারেন্সের মধ্যে রাখবে কিনা, সেই ব্যাপারগুলো সামনে এসে যায়। পালিয়ে থাকা নেতাকর্মীদের মধ্য থেকে কেউ কি বিদেশে থেকে কেউ কি নেতৃত্ব দিতে পারেন না? বাস্তবতা হলো তারা মনে করছে যে বিদেশে থেকে, পালিয়ে থেকে দেশে আওয়ামী লীগকে সংগঠিত করা অসম্ভব কাজ। সেই কারণেই দেশে একজন প্রয়োজন। আর দেশে একজন প্রয়োজন যখন ভাবা হচ্ছে, তখন
ওই আগের মতোই 2-3টি নাম সামনে এসে যাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ, সাবির হোসেন চৌধুরী এবং শিরিন শারমিন চৌধুরী সাবেক স্পিকার, এই 3 জনের নাম বেশি করে আসছে। এই 3 জনের নাম যখন বেশি করে আসছে তখন এই 3 জনকে রাজি করানো যাচ্ছে না এমন তথ্য বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে, যদিও বিবিসি এই ব্যাপারে নিশ্চিত করেনি। বিভিন্ন দিকে যে গুঞ্জন তাতে হচ্ছে জেল জুলুমের ভয়ে এই 3 জনও রাজি হচ্ছে না বলে আওয়ামী লীগের হাইকমান্ড নেতৃত্ব খুঁজে পাচ্ছে না, এখন পর্যন্ত সঠিক ব্যক্তি খুঁজে পাচ্ছে না দেশে যাদের উপরে নেতৃত্ব দেয়া যায়। আবার রিফাইন্ড আওয়ামী লীগের যে তত্ত্ব দেয়া হচ্ছে, সেই রিফাইন্ড আওয়ামী লীগও মূল আওয়ামী লীগ মেনে নেবে না, সেটাও আওয়ামী লীগের নেতারা, অন্তত 9 জন নেতার সঙ্গে বিবিসি কথা বলেছে, তারা বলেছে যে রিফাইন্ড আওয়ামী লীগ মেনে নেওয়া হবে না, যাকেই দায়িত্ব দেওয়া হোক তাকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হবে। আওয়ামী লীগ হয়ে গেছে মানে আলু হচ্ছে সব তরকারিতে খাটে, মানে কোনো তরকারি না পেলে আলু দিয়ে দাও। আওয়ামী লীগকে এখন আলু বানাই ফেলছে সবাই, মানে কিছু হলেই আওয়ামী লীগের দোষ, মানে আওয়ামী লীগকে এই করতে হবে, আওয়ামী লীগের বয়স, চারিদিকে আলু হিসা আওয়ামী লীগ। এখন দেখা যায় যে এই সরকার তার 2টা এজেন্ডা, নির্বাচন এবং সংস্কার। এখন নির্বাচন নিয়ে এটার কোনো টাইম টেবিল না থাকার কারণে সরকার একটা টাইম টেবিল দিয়েছে, কিন্তু এটা মানতে রাজি, বিশেষ করে বিএনপি। আর সংস্কার নিয়ে দৌড়াদৌড়ি, কিন্তু তাদের দলের সংস্কার নাই, ব্যক্তির সংস্কার নাই, রাষ্ট্র সংস্কার নিয়ে তারা একদম মাতামাতি। একবার আমি পড়ছিলাম হোমিওপ্যাথিক ওষুধ আছে, মানে তো এখানে যে বর্ণনা দেওয়া থাকে যে আপনার এই রোগ হলে এই ওষুধটা দিবেন, দিয়ে বলবেন 1 সপ্তাহ পরে খেয়ে আবার আসতে। তখন আবার এসে যদি রোগী বলে হ্যাঁ কিছুটা কমছে, তখন হোমিওপ্যাথিক বলে যে পরে তুমি তাকে আর কোনো ওষুধ দেওয়ার দরকার নাই, তুমি ওই যে সুগার থাকে সাদা চিনিটা, ওইটার মধ্যে ডিস্টিল ওয়াটার দিবে, মানে স্রেফ পানি, এটার কিছু না, দিয়ে তাকে আবার ডোজ বানিয়ে দিবা, বলবো আর 1 সপ্তাহ খাওয়ার জন্য, যদি না কমে তাহলে আবার আসার জন্য। তো ওই যে ডিস্টিল ওয়াটার দিয়ে সুগার দিয়ে দিচ্ছে, এটা কিন্তু কোনো ওষুধ না, এটা স্রেফ তার মানে মগজ ধুলাই, মানে সে যাতে বুঝতে পারে ওষুধ খাচ্ছে, মানসিক, মানে সে যাতে মনে করতেছে আসলে কিন্তু তার রোগ ভালো হয়ে গেছে, সে সেকেন্ড টাইম আসছে তার সন্দেহের কারণে আসছে। তো এখন ডিস্টিল ওয়াটার দিয়ে স্রেফ পানি দিয়ে এবং সুগার মিক্স করে তারে দিয়ে দিছে, দিয়ে তার ছেড়ে দিচ্ছে। তো এখন ওই ডিস্টিল ওয়াটার আর সুগারের মতো এই সরকার বা রাজনৈতিক দলগুলো ওই সংস্কার আসলে করবে না, ওই সংস্কারের ডিস্টিল ওয়াটার দিয়ে আমাদেরকে ছেড়ে দিচ্ছে, এখানে কোনো ওষুধ নাই। তো ওষুধটা কি? আসলে মেইন এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগ, সংস্কার, নির্বাচন, এগুলো কিছু না, আসলে মেইন এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগের ফিরাও, এটাকে নিষিদ্ধ করো, এরা যাতে নামতে না পারে, এদের জেলে ঢুকাও, এগুলো হচ্ছে মেইন এজেন্ডা। এখন সংস্কার নিয়ে নাগরিকরা প্রকাশ্যে কথা বলতেছে, ঠিক আছে, আর অন্য দলরা বলতেছে। তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে নাগরিকরা প্রকাশ্যে তারা বক্তব্য দিচ্ছে, জামাত বিএনপি তারা তলে তলে সাপোর্ট করতেছে, প্রকাশ্যে তেমন কিছু বলে না, মুখে বলে আছে না নিষিদ্ধ চাই না, কিন্তু ভেতরে ভেতরে আবার চায়, কিন্তু 1 মাঘে শীত যায় না, মানে মাইন্ডার চিপায় কিন্তু তারাও পড়তে পারে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে ডক্টর আলী রিয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিটির যিনি হেড, তিনি বারবার শুধু মিটিং করতেছেন বিএনপির সাথে, অন্য দলগুলোর সাথে তেমন কোনো খবর নাই, অনেককে একবারও ডাকেন নাই, মানে তারা ধৈর্যই নিছেন বিএনপি ক্ষমতায় যাবে, সুতরাং তাদের মতামতটা ইম্পর্টেন্ট, এবং তার মতামত না নিয়ে এটা করলে তারা যদি আবার বাতিল করে দেয়, সুতরাং সব চিন্তা হলো তাদের প্রতি। কিন্তু আমি বলবো যে ডক্টর আলী রিয়াজ উনি আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়াইলে কি হবে, আমাদের দেশের ডক্টর কদম আলীদের ডিগ্রি নাই, তাদের যে রাষ্ট্রবিজ্ঞান এগুলো ওনার জানা নাই। বিরল রোগ আক্রান্ত এমন এক রোগ, আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে, এটা আবার শুদ্ধ রূপও আছে। কুমিল্লার ভাষায় কথা হচ্ছে যে কয় রাম তার লগে জাম, জাম মিন্স হচ্ছে জায়াম, জায়াম মিন্স হচ্ছে আই উইল গো, মানে যাবো। হ্যাঁ, কুমিল্লার ভাষা শিখবেন, আমরা গ্রামার সহ বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, কেন এতগুলা কথা বললাম? আমি বরাবরই আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি, ভিপিনুর তুমি কার? যিনি শৈশব থেকে ছাত্রলীগ করতেন, শেখ হাসিনার চেহারায় মমতাময়ী মায়ের চেহারা যেমন দেখেছেন, স্বৈরাচারী ফ্যাসিজমের চেহারাও তিনি দেখেছেন। তিনি একাধারে ডাকসুর ভিপি নির্বাচনের সময় পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ তিনি করতে চেয়েছেন, বাট তিনি বলছেন দেখো আমার সিটটা শুধু ভোটটা সঠিক হয়েছে, এটা নিরপেক্ষ, অন্যগুলা হয় নাই। তো বলছে যে ডাকসুর নির্বাচনটা আবার হোক, সব তো ছাত্রলীগ জিতছে, আমি এগুলা বুঝি না, আমারটা ঠিক আছে, আমারটা বাদ দিয়া বাকিগুলা হোক। এরকম ছিল। পাগল না, ওই পাগল না, ভালোবাসার পাগল, যে মাথাটার মধ্যে হাত দেয় তার কথাটা যখন তখন রাজি হয়ে যায়। 3 দিন আগে দিল এক বক্তব্য, কালকে আমি দেখলাম যে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দলটা চরমনাই পীরের যে টিমটা আছে, তাদের সম্মত হাত পাখা মার্কা যে দলটা,
তো ওনাদের সাথে গণ অধিকার পরিষদের একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর হুট করে আবার তিনি তার অবস্থান বদলাই ফেলছেন। মানে গত 8 মাসে যেই রাজনৈতিক দলের সাথে বৈঠক হয় তিনি ওই রাজনৈতিক দলে বের হয়ে একটা ব্রিফিং করা লাগে, তো পারে না আর কি। আমি দেখছি এই জিনিসটা আছে, শেখ হাসিনার সামনে গিয়েও একদম পায়ে সালাম টালাম করে হাসি টাসি দিয়া, হ্যাঁ একদম মাসুলভ আচরণ, বারুইতে আবার ক্যারেক্টার চেঞ্জ। তো এই যে আবার বিএনপির সাথে মিটিং হইলে কয় কোনো কথা নাই, নির্বাচন টকশো গরম করে ফেলে। হ্যাঁ আছে কুমিল্লার ভাষা চক্ষু লজ্জা কিছু করতে পারে না। তো এরকম মনে হয় আর কি। এখন গতকালকে ইসলামী আন্দোলনের সাথে একটা বৈঠকের পর তিনি বলছেন যে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, গণহত্যায় জড়িতদের বিচার, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতেও ঐকমত্য তারা করেছে। এখন যেই জিনিসটাতে গেল কয়েকদিন আগেও বিএনপির অবস্থানে স্পষ্ট ছিল, তিনিও বিএনপির পক্ষেই ছিলেন, এখন সেই জায়গাতে আবার পরিবর্তন। এটা কোনটা? জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। গাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, সবাই সবার মন্তব্য প্রকাশ করে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে, বিশেষ করে সমন্বয়কদের নিয়ে এখানে কথা হয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়। এই বক্তব্যগুলো শুনে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি এবং অনেক কিছু ধারণা করেছি। দর্শক শ্রোতা, এখানে কিন্তু অনেকে সমন্বয়কদের বিপক্ষে কথা বলে, সার্জিস হাসনাতকে নিয়ে কথা বলে, আবার অনেকে ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলে, অনেক পদক্ষেপ নিয়ে কথা বলে। দর্শক শ্রোতা, এইগুলো শুনে আপনাদের কাছে কেমন লাগে এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? গাইজ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি আবারও বলতেছি, আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন। সর্বশেষ আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকেই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।